অচল অবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন, হাজারের বেশি অভিযোগ নথিভুক্ত হলেও নড়ছে না ফাইল। সিলেটে এনসিপির ওপর আবারও হামলা, জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ৫ আগস্ট মহাসমাবেশ ১১ দলীয় ঐক্যের। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠক, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আজ যাবেন কক্সবাজারে। স্বাভাবিক জীবনে ফিরতে আহত জুলাই যোদ্ধাদের লড়াই, টেকসই পুনর্বাসন এবং কর্মসংস্থান চান ভুক্তভোগীরা। দর্শক, আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। জাতীয় মানবাধিকার কমিশনে জমছে অভিযোগের ফাইল, কিন্তু নিষ্পত্তি করা যাচ্ছে না সেগুলো। সারা দেশে এমন হাজারের বেশি অভিযোগ নথিভুক্ত হয়ে পড়ে আছে, কারণ অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন চলতি বছরের এপ্রিলে। তারপর থেকে আর গঠন করা হয়নি নতুন কমিশন। এতে মানবাধিকার কমিশনে তৈরি হয়েছে অচল অবস্থা। আশিকিন প্রিন্সের রিপোর্ট। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে ২০০৯ সালে আইন করে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। ১৬ বছর পর সেই আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। গেল বছর জারি করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যার ভিত্তিতেই পুনর্গঠিত হয় কমিশন। কিন্তু বর্তমান সরকার অধ্যাদেশটি আইনে পরিণত না করে ফিরিয়ে আনে ২০০৯ সালের আইন। ফলে অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন চলতি বছরের এপ্রিলে। তারপর থেকে আর গঠিত হয়নি নতুন কমিশন। মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। তবে কমিশনের সচিবালয় বলছে প্রতি সপ্তাহেই আসছে ১০ থেকে ১২টি অভিযোগ, কিন্তু কমিশন না থাকায় সেগুলো শুধু নথিভুক্ত করে রাখা হচ্ছে। যখন কোনো অভিযোগ আসতেছে, আমাদের অভিযোগ তদন্ত সেকশনে যারা অফিসাররা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অভিযোগটি প্রসেস করছেন, সারাংশ তৈরি করছেন এবং এটা সামারি তৈরি করে ফাইল আকারে রেখে দিচ্ছেন। পরবর্তীতে যখন কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ হবেন তাদের কাছে উপস্থাপন করা হবে। বর্তমানে কমিশনার এবং চেয়ারম্যান না থাকার কারণে এই ক্ষেত্রে আইনগত কোনো পদক্ষেপ আমরা নিতে পারছি না। মানবাধিকার কমিশনে এখন নিষ্পত্তির অপেক্ষায় ১,২৮৩টি অভিযোগ। প্রতিষ্ঠানটি বলছে কমিশন না থাকায় তৈরি হয়েছে অচল অবস্থা। এছাড়া গুম কমিশনের দেয়া ১,৫০০ অভিযোগও পড়ে আছে সিলগালা অবস্থায়। গুম সংক্রান্ত কমিশনের নথিগুলো আমাদের এখানে সিলগালা করা অবস্থায় রয়েছে। পরবর্তীতে গুম সংক্রান্ত আইন অনুযায়ী সরকার যে ডিসিশন নেবেন বা আলাদা তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা হলে আমাদের এখানে যেটা আছে ওনারা যদি নিয়ে যেতে চায় সেটা আমরা ওনাদের কাছে হস্তান্তর করব। আর বিগত ৯ সালের আইন অনুযায়ী আমাদের এখানে যে কমিশনে মানবাধিকার কমিশনে বিভিন্ন গুমের অভিযোগ দায়ের করা হয়েছিল সেটাও আমরা আইন অনুযায়ী যদি ওইখানে হস্তান্তর করতে বলা হয় হস্তান্তর করে দিব। নতুন কমিশন কবে গঠিত হবে তা এখনও নিশ্চিত নয়। তবে কমিশন গঠনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ মানবাধিকার কর্মীদের। হয়তো ৫ সদস্য বিশিষ্ট যে কমিশন হবে ভবিষ্যতে, তার মেজরিটি হয়তো দলীয় সমর্থক পর্যায়ের লোকরা, আমলারা যুক্ত হয়ে যাবে। ফলে এই কমিশন ভবিষ্যতে যদি হয়, সেই কমিশন কাজ করা দুরূহ হয়ে যাবে এই ধরনের ঘটনায়। জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন বিল আকারে উপস্থাপন করা হতে পারে আগামী সংসদ অধিবেশনে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সিলেটের গোপালগঞ্জে পদযাত্রা শেষে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর মেলেনি। দলটির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, সরকারি দলের মদদে তাদের কর্মসূচিতে বারবার হামলা করা হচ্ছে। ফের হামলার শিকার জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর। এবার সিলেটের গোলাপগঞ্জের কর্মসূচি শেষে কানাইঘাটের পদযাত্রায় যাওয়ার পথে দলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা হয়। এ সময় তার সাথে ছিলেন সংসদ সদস্য মাহমুদা মিতু। সেখান থেকে সবাই জড়ো হন সিলেট সার্কিট হাউসে। দলের কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, সরকারি দলের মদদেই তাদের পদযাত্রায় বারবার হামলা হচ্ছে।
বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, দা নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। আজকে 2 দিন ধরে তাদের সেন্ট্রালি কোনো ধরনের কোনো আওয়াজ নাই, তারা কাউকে বহিষ্কার করে নাই, কাউকে শাস্তির আওতায় আনে নাই, বরং তারা পুলিশকে নির্দেশনা দিয়েছে তোমরা চুপ থাকবে। জুলাই অভ্যুত্থান হয়েছে। এরপর কানাইঘাটে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন স্বৈরাচারের পথে হাঁটছে বর্তমান সরকার। আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন দমন নিপীড়ন করে লাভ নেই, যে কোনো সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে প্রস্তুত এনসিপি, মাঠ ছাড়বে না নেতাকর্মীরা। এর আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির সভায় যোগ দেন এনসিপির নেতারা। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। এদিকে চোখ হারানো আলিফকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। পরে ব্রিফিংয়ে দলটির নেতারা বলেন রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে সরকার। যে সরকার রাজনৈতিকভাবে এনসিপি বা বিরোধী দলকে মোকাবিলা না করে সে ফ্যাসিবাদের যেই কায়দা ছিল বিরোধী দলকে মোকাবিলা করার, কণ্ঠস্বরকে দমিয়ে রাখার, সেই কায়দা সেই পথেই তারা হাঁটছে। তানিম রহমান, চ্যানেল 24। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। আগামী 5 আগস্ট পল্টনে মহাসমাবেশ পালন করবেন জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জরুরি বৈঠকের পর এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় 11 দলীয় ঐক্যের মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংবিধান সংশোধনের কথা বলে জাতিকে বোকা বানিয়ে জুলাই সনদের চেতনাকে ব্যাহত করা হচ্ছে। হবিগঞ্জ ও সিলেটে এনসিপির কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ঘটনা বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি। আমরা আপনাদেরকে ফরমালি দাওয়াত, আপনারা জানেন। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা হয়নি, এমনকি চীন ভারতের সাথে সম্পর্ক নিয়েও বৈঠকে কথা হয়নি। তবে প্রযুক্তি ও এআই নিয়ে যুক্তরাষ্ট্র চীনের লড়াই উদীয়মান সংকটে পরিণত হতে পারে বলে মনে করেন ডক্টর খলিলুর। এদিকে আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন সার্জিও গর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রথম ঢাকা সফর। দিল্লি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ক্রিস্টেনসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিকেল 5টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন তিনি। প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে। এরপরে এক্স হ্যান্ডেলে সার্জিও লেখেন, বৈঠকে আলোচনা দারুণ ছিল, ইতিবাচক অগ্রগতিও হয়েছে। পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে সার্জিও গোর আরও জানিয়েছেন, দেশটির পররাষ্ট্র দপ্তর মনে করে বাংলাদেশে ভ্রমণের জন্য আরও নিরাপদ বলে মনে করছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল 3 থেকে কমিয়ে 2 আনা হয়েছে। পরের রাতে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। একাধিক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, চীন ভারতের সাথে সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আপনারা জানেন, আমি ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোর এবং সেই গোরের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে এবং সেই সময় সেক্রেটারি অফ স্টেট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রুবিওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে। বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারতকে নিয়ে এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। পশ্চিমা বিশ্বতে এখন ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলে আসছে গত কয়েক মাস ধরে। আমেরিকা থেকে গেছেন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা বা কার্যক্রম, আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, প্রযুক্তি এবং এআই নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতভেদ একটি উদীয়মান সংকটে পরিণত হতে চলেছে।
দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি, আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। হ্যাঁ, তো এখনও এটা সম্পর্কে স্পষ্ট কিছু নেই। যেমন ধরেন নতুন যে প্রতিষ্ঠান হয়েছে ওয়ার্ল্ড AI কোঅপারেশন অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্র এখন সেটা পর্যালোচনা করছে। এখন তো তাদের পুরো অভিমতটা আমরা জানি না। অর্ধেকের বেশি রোহিঙ্গাদের সার্বিক চাহিদা পূরণে বরাবরের মতোই যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। জুলাই যোদ্ধার শেখ আজিজুর রহমানের স্বপ্ন পূরণ হলো। সচিবালয়ে তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় সরকার প্রধান তার খোঁজ খবর নেন। পরে আজিজুর প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আন্দোলনের সেই রক্তমাখা পতাকা। রক্তে ভেজা একটা পতাকা, মাথায় গুলির ক্ষত চেপে এক অদম্য জুলাই যোদ্ধা। 2024-এর সেই অগ্নিঝরা দিনে মিরপুর 10 নম্বরে যে লাল সবুজের পতাকাটা উঁচিয়ে ধরেছিলেন শেখ আজিজুর রহমান, তা আজ শুধু স্মৃতিই নয়, এক ইতিহাসের দলিল। এতদিনেও জুলাই যোদ্ধার স্বীকৃতি যার ভাগ্যে জোটেনি, পেটের দায়ে যাকে ধরতে হয়েছে সিএনজির অটোরিকশার স্টিয়ারিং। সরকারি বাংলা কলেজের সেই শিক্ষার্থীর জীবনের সেরা মুহূর্ত আসে বৃহস্পতিবার। তার কথা শোনেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন সেই পতাকা। 34শে জুলাই যখন আমরা অবস্থান করি, তো দুপুর টাইমে এখানে অনেক গুলাগুলি হইতেছিল, বিকেলেও হইতেছিল। তো তৎক্ষণিক যখন পুলিশ ঘেরাও করে এবং আমাদের চারিদিক থেকে ছাত্রলীগ পুলিশ ঘেরাও করে, তো আমার যত ভাই বোনেরা ছিল সবাই পিছন দিকে চলে যাইতেছিল, মানে সামনের দিকে কেউই আগে হইতেছিল, মানে এক পা আগইলে 2 পা পিছ হইতে যাইতেছিল। তো ওইখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি আমার বাংলাদেশের স্বাধীন পতাকা নিয়ে আমি এই ফ্লাইওভারের উপর উঠে দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমার ভাই এবং আমার বোনেরা, আমার সহযোদ্ধারা আমাকে রেখে চলে যাবে না। তো ওইখান থেকেই আমি তৎক্ষণিক মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। রাজনীতি বা প্রাপ্তির হিসেব নয়, এক লড়াকু তরুণের অদম্য সাহসিকতা থেকে যাবে 24-এর অভ্যুত্থানের ইতিহাসে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও অনেকের জীবন এখনো থমকে আছে সেই রক্তাক্ত দিনের স্মৃতিতে। কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি, কেউ বা চলার শক্তি। স্বাভাবিক জীবনে ফিরতে লড়াই করছেন হাজারো আহত জুলাই যোদ্ধা। সরকারের আর্থিক সহায়তা চললেও তাদের দাবি টেকসই পুনর্বাসন, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা। আশরাফুল আলমের আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন নির্মল চন্দ্র। খোলা আকাশ, প্রকৃতির সৌন্দর্য, কোনো কিছুই আর দেখতে পান না ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ। জুলাই অভ্যুত্থানের উত্তাল দিনে নেমেছিলেন রাজপথে। 2024 সালের 4 আগস্ট রাজধানীর কাউরান বাজারে তার মাথায় গুলি করে পুলিশ। নিভে যায় 2 চোখের আলো। 3 মাস আগে বাবা হয়েছেন সাব্বির। মুখে হাত বুলিয়ে তাকে অনুভব করতে হয় প্রিয় সন্তানের সৌন্দর্য। দৃষ্টিহীন চাপিত জীবনে তার এক একটি দিন দুঃসহ যন্ত্রণার। এটাই হচ্ছে কি আসলে সবথেকে বেশি কষ্ট দেয় আর কি, যে আমার একটা সন্তান হইলো, তার চেহারা আজ পর্যন্ত দেখতে পাইনি। তারপরেও নিজেকে সান্ত্বনা দেয় এইভাবে যে পৃথিবীতে আমরাই একমাত্র চোখ হারা ব্যক্তি না, আমাদের পূর্বে অনেক মানুষ চোখ হারা। চোখ হারানোর সাথে চাকরি হারিয়েছেন এই জুলাই যোদ্ধা। তারপর থেকে সরকারের দেয়া 20,000 টাকা মাসিক ভাতায় কোনো মতে টিকে থাকতে হচ্ছে তাকে। আমরা যারা জীবিত থেকেও মৃত লাশের মতন বেঁচে আছি, তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আমাদেরই নিতে হচ্ছে। সরকার যদি এরকম কোনো ব্যবস্থা করে যে দায়িত্ব নেয়, তাহলে হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তাদের জীবনটাকে গোছায় নেওয়ার জন্য আসলে ভালো কিছু করা সম্ভব। সাব্বিরের মতোই সেই জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন রিফাত হাওলাদার। বন্ধুরা যখন স্বাভাবিক ছন্দে হাঁটে, তখন নিজের অপূর্ণতায় তাকে বেশি মনে করিয়ে দেয় জুলাইকে। বন্ধুদের সাথে যখন চলাফেরা করি, তাদের সঙ্গে যখন তাল মিলিয়ে হাঁটতে না পারি, তখন খুব কষ্ট লাগে। 24-এর 19 জুলাই রামপুরায় পুলিশের গুলিতে হারান ডান পা। ক্র্যাচে ভর দিয়েই চলছে একাদশ শ্রেণীর শিক্ষা জীবন। আমরা এই মাসে 20,000 টাকা সম্মানী ভাতা
এইগুলা চাই নেই। আমরা চাইছি এই দেশের মানুষের কল্যাণ, কোনো শ্রেণী পেশা মানুষের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। রিফাত আর সাব্বিরের মতো 15,000 আহতকে নিয়ে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যাত্রার শুরুতে 100 কোটি টাকা অনুদান পেয়েছে সরকারের কাছ থেকে, যেখানে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য পাওয়ার কথা ছিল 337 কোটি টাকা। আমাদের সরকারের কাছে চাওয়া হচ্ছে যে যেই বকেয়া টাকাটা 237 কোটি রয়েছে, বকেয়া টাকাটা আমাদেরকে এই বাজেটে বরাদ্দ দিক, আমরা আহত ভাইদেরকে তাদের পুনর্বাসন বা তাদেরকে সহায়তা করে দিই। জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে গত 2 বছরে 831 জন শহীদ পরিবার ও 6,127 জন আহতকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে 120 কোটি টাকা। টাকার পরিমাণ কমে গিয়েছে, কিন্তু আহতদের চাপ বেশি। আপনি দেখেন 2/3 অধিক আহত কোনো টাকা পাননি, পাওয়ার কথা না, টাকা নেই। তারপর আমাদের স্ট্র্যাটেজিটা হয়েছে, যেহেতু টাকা অল্প, যোগান অল্প, সুতরাং আমরা বেছে বের করেছি কাকে দিতে হবে। তাহলে সেটাই হলো এ এবং বি ক্যাটাগরি, অর্থাৎ যাদের অঙ্গহানি হয়েছে অথবা কর্মক্ষমতা হারিয়েছে। জুলাই শহীদ ও আহত পরিবারের জন্য 300 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবারের বাজেটে। তবে আর্থিক অনুদান ও পুনর্বাসন নিশ্চিতে সরকারকে 6টি প্রস্তাবনা দিয়েছে জুলাই ফাউন্ডেশন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয় অধ্যাপক মোহাম্মদ রেজাউল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ে 237তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, জুন মাসে এক ছাত্রী অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এতে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ওই শিক্ষককে। তদন্তের অভিযোগ প্রমাণিত হয়, তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। এদিকে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পুনর্মূল্যায়নে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 30 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইসমাইল নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল রাতে নগরীর দক্ষিণ টুটপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতরাতে ইসমাইল বড় খালপাড় এলাকায় অবস্থান করছিল। সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইসমাইল। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ জানায়, ইসমাইল এলাকার অন্যতম সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যা নিশ্চিত করতে গুলির পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানায় পুলিশ। টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। বৃহস্পতিবার রাত 10টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। খেলার খবর, বিশ্বকাপের মালিকানা বিক্রি করলে বিশ্বকাপ ফুটবল বয়কট করবে বলে জানিয়েছে ইউরোপের দেশগুলো। উয়েফার জরুরি সভায় সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি ও তাদের সদস্য দেশগুলো। নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপ সহ ফিফার সমস্ত টুর্নামেন্ট বয়কটের আওতায় থাকবে। এ সপ্তাহের শুরুতে বিশ্বকাপ সহ সব বাণিজ্যিক ইভেন্ট পরিচালনার কার্যক্রম এক ছাতার নিচে আনতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব দিয়েছে ফিফা। পরিকল্পনা অনুযায়ী এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ 20% শেয়ার বিক্রি হতে পারে বাইরের বিনিয়োগকারীদের কাছে। আগেই যার প্রতিবাদ জানিয়েছে উয়েফা এবং কনকাকাফ সহ বেশ কয়েকটি ফেডারেশন। তবে ফিফার মতে এটি শুধু একটি প্রস্তাব, যা অনুমোদন পাবে 211 সদস্য দেশের মতামতের উপর। তবে এর আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করল উয়েফা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা কোনটি? নানাজনে নানা মত দিলেও নির্দ্বিধায় সবচেয়ে বেশি যে নামটি আসবে তা হলো আমিয়া খুম। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের খাঁজে বয়ে চলা এই জলপ্রপাতটি যেন প্রকৃতির এক অপার বিস্ময়। 3 দিকে আকাশ ছোঁয়া পাহাড় আমিয়া খুমকে যেন পাহারা দিচ্ছে অতন্ত্র প্রহরীর মতো। দুর্গম পথ যার আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণ। আমিয়া খুম থেকে ঘুরে এসে সে গল্প জানাচ্ছেন সাব্বিন শফিক, ক্যামেরা ছিলেন সবুজ হোসেন। বান্দরবানের থানচি থেকে অপরূপ খরস্রোতা সাঙ্গু নদী ধরে এই শ্বাসরুদ্ধকর যাত্রা।
দুপাশে আকাশ ছোঁয়া পাহাড় আর বিশাল সব পাথরখণ্ড পেরিয়ে এগিয়ে যাওয়া রেমাক্রির পথে। গন্তব্য দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা প্রকৃতির অনন্য বিস্ময়। আমি এখন ঝর্ণায়। রেমাক্রি থেকে শুরু হাঁটার পালা। বলছিলাম 6 ঘন্টা পর যাত্রা বিরতি জিনাপাড়ায়। ছিমছামে ত্রিপুরাপাড়ায় রাতে থেকে সকাল সকাল রওনা আমি এখমের পথে। শান্ত পাহাড়ের অপূর্ব রূপ, পাহাড়ি ঝিরি আর মেঘ সূর্যের খেলা দেখতে দেখতে পৌঁছে যাওয়া এই পথের সবচেয়ে রোমাঞ্চকর দেবতা পাহাড়ে। এ যেন এক কঠিন পরীক্ষা, পিচ্ছিল আর খাড়া ঢালু পথের পদে পদে বিপদের হাতছানি। ঘণ্টাখানেক পেরোতেই হঠাৎ চোখের সামনে খুলে যায় এক বিস্ময়ের দরজা। বিশাল পাথরের বুক চিরে নেমে আসছে এক ফেনিল জলধারা। আমি এখন যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন এই পথটি কিন্তু বেশ অনেকটাই কঠিন। একটা কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে আসতে হবে এবং সাথে যেই ব্যাগ থাকবে আপনাদের সেটি যতটুকু ছোট হয় সেটি কিন্তু আপনাদের জন্য স্বাচ্ছন্দ্যের হবে। এর পাশাপাশি স্থানীয় যেসব পাড়া আছে, এখানে যারা বাসিন্দারা থাকেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখবেন। প্রচলিত লোককথা অনুযায়ী আমিয়া ছিলেন এক পাহাড়ি দেবী, আর মারমা ভাষায় খুম মানে ঝর্ণা। পাহাড়ি দেবীর সেই জলপ্রপাত যেন প্রতিটি ঋতুতেই কথা বলে ভিন্ন সুরে। এত কষ্ট করে আসা, এত পাহাড়, এত জঙ্গল সবকিছু পার করে এখন আসার পরে মনে হচ্ছে যে ভিউটা দেখলাম অসাধারণ। এখানেই আসলে সব প্রাপ্তি। একটু সেফ, যেমন হচ্ছে একটু মাটির মধ্যে সিঁড়ি খোদাই করে যে আমরা হচ্ছে পা ফেলার জায়গাটা যদি পাই, সেটা হলে হচ্ছে মানুষ ফ্যামিলি নিয়ে আসতে পারে, আরো বেশি মানে এটাকে আরো বেশি এঙ্গেজ করতে পারে এই জায়গাটাকে। আমরা যেটা করি যে অপচনশীল জিনিস, যেমন হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন খাবারের প্যাকেট ট্যাকেট এগুলো ফেলে যায়, এগুলো আসলে ফেলে রাখা উচিত না। এই যে এটা এই প্রাকৃতিক জিনিস বা সৌন্দর্য, এটা আমাদের আসলে রক্ষা করা উচিত। কাছে আছে ভেলাখুম আর সাতভাইখুম, চাইলেই ঘুরে আসা যাবে সেখান থেকেও। শহুরে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি এক নিমেষে দূর করে দেয় এই হিমশীতল বুনো জলধারা। পাহাড়ি নিস্তব্ধতার বুকে এ যেন এক অনাবিল শান্তির সুর। সালবিন শফিক, চ্যানেল 24, থানচি, বান্দরবান। দর্শক, এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।